আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ সাকিব সালিম, স্কলার এডুকারের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব এইচএসসি হায়ার ম্যাথ ফার্স্ট পেপার যোগজীকরণ নিয়ে। আমরা ইতিমধ্যে যোগজীকরণের উপরে দুইটা ক্লাস নিয়েছি, দুইটা টিউটোরিয়াল তৈরি করা আছে। তোমরা যদি না দেখে থাকো তাহলে তোমরা ধারাবাহিক অনুসারে তোমরা প্রথম দুইটি ক্লাস দেখে নিবে। আজকে আমরা আলোচনা করব ইন্টিগ্রেশনের তিনটি নতুন আইটেম নিয়ে। এই আইটেমগুলোর মধ্যে থাকবে কিভাবে আমরা লিনিয়ার ফাংশনের যোগজীকরণ করব বা বিপরীত বৃত্তীয় ফাংশনগুলোর কিভাবে আমরা যোগজীকরণ করব, এই বিষয়গুলো নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। চলো কথা না বাড়িয়ে টিউটোরিয়ালটি শুরু করা যাক। লাস্ট টিউটোরিয়ালে আমরা তিনটা আইটেম নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা চতুর্থ নম্বর আইটেম নিয়ে আলোচনা করব। দেখো, যদি কোনো যোগজীয় রাশি একটি অংশকে অন্তরীকরণ করে যদি আরেকটি অংশ পাওয়া যায়, তাহলে প্রথম অংশটিকে জেড ধরে আমাদের কি করতে হবে বলতো, যোগজীকরণ নির্ণয় করতে হবে। দেখো, একটি অংশকে অন্তরীকরণ করে যদি আমরা কি করি বলতো, একটা অংশ নিলাম, একটা অংশকে অন্তরীকরণ যদি অন্য অংশ পাওয়া যায়, তাহলে সেটাকে প্রথম অংশটাকে আমাকে কি করতে হবে বলতো, জেড ধরে অন্তরীকরণ নির্ণয় করতে হবে। আমরা একটা এক্সাম্পল দেখি, তাহলে আমরা ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবো। দেখো, এক্সাম্পল নাম্বার 1। দেখো, এক্সাম্পল নাম্বার 1টা হচ্ছে ইন্টিগ্রেশন e to the power x plus 1 by x into e to the power x plus ln x to dx। দেখো, এইটা যদি আমরা যোগজীকরণ করতে হবে, দেখো এই টাইপ আইটেম যেটা লিখছি 4 নাম্বার আইটেমের অনুসারে, তাহলে যে কোনো একটা অংশকে আমাকে কি করতে হবে বলতো, জেড ধরতে হবে। তাহলে দেখো, আমরা যদি এই অংশটাকে যদি জেড ধরি, তাহলে দেখো এই অংশটাকে জেড ধরি, তাহলে জেড ধরার পর যদি আমরা অন্তরীকরণ করি, তাহলে দেখো আমরা এই অংশটা পাবো। তাহলে ধরো, তাহলে আমরা এখানে ধরি জেড, let e to the power x plus ln x equal to z। এখন উভয় পক্ষকে কি করব বলো তো, আমরা ডিফারেন্সিয়েশন করব। তাহলে ডিফারেন্সিয়েশন করো, e to the power x হয় প্লাস ln x এর করলে 1 ভাগ x হয় ইকুয়াল টু dz বাই dx হয়, বা e to the power x প্লাস 1 বাই x into dx ইকুয়াল টু কি বলো তো, dz হয়। তাহলে এখানে তোমরা কি দেখতে পাচ্ছ, দেখো তো, এখানে দেখো তো, এই যে এতটুকুর জায়গাতে আমরা কি লিখতে পারি, দেখো তো, dz লিখতে পারি না, কারণ e to the power x plus ln x 1 by x into dx equal to কি বলতো, আমরা dz লিখতে পারি না, অবশ্যই লিখতে পারি। তাহলে চলো লিখি আমরা, তাহলে ইকুয়াল টু এখানে ইন্টিগ্রেশন, তাহলে এটাকে আমরা কি ধরছিলাম বলতো, এই অংশটাকে z ধরছিলাম, তোমরা z লিখো, আর e to the power x plus 1 by x dx equal to আমরা কি লিখবো বলতো, dz লিখবো। তাহলে দেখো তো, এটা দেখো তো আমরা কোন ফরম্যাটে আসছে, ইন্টিগ্রেশন x dx এর ফরম্যাটে আসছে না। তাহলে ওই সূত্রটা অ্যাপ্লাই করো, তাহলে কি হবে বলতো, একটা পাওয়ার বাড়বে, 2 হলো ওই পাওয়ার, টোটাল পাওয়ার দ্বারা ভাগ হবে প্লাস c। এখন দেখো তো, আমরা কোনটা ইকুয়াল টু জেড ধরছিলাম, সেই মানটা আমরা এখন এখানে বসাই দিই, e to the power x plus ln x স্কয়ার ডিভাইডেড বাই 2 প্লাস c। এটা হলো আমাদের অ্যানসার। তাহলে বুঝতে পারছো, অনেক ইজি অঙ্ক না? তাহলে দেখো তো, তাহলে আমরা একটা কি করলাম দেখছো, তাহলে একটা অংশকে আমরা ডিফারেন্ট অন্তরীকরণ করে আরেকটা অংশ পেলাম, করে আমরা কি করলাম বলতো, সহজে ইন্টিগ্রেশনটা নির্ণয় করতে পারলাম। তাহলে বুঝতে পারছো? তাহলে আমরা আরেকটা এক্সাম্পল নেই। দেখো, এক্সাম্পল 2। এক্সাম্পল 2টা হচ্ছে ইন্টিগ্রেশন sec স্কয়ার x e to the power tan x dx। দেখো, এটার ইন্টিগ্রেশন আমরা কিভাবে নির্ণয় করব, এই আইটেমের যেভাবে বলছি এই আইটেম অনুসারে আমরা ফলো করে ইন্টিগ্রেশনটা নির্ণয় করব। দেখো, আমরা যদি কি করি, দেখো তো, এখান থেকে দেখো তো tan x দেখতে পাচ্ছ না, এই tan x কে যদি আমরা z ধরি, তারপর যদি সেটাকে ডিফারেন্সিয়েশন করি, তাহলে দেখো তো কি পাবো বলতো, sec স্কয়ার x কিন্তু পেয়ে যাচ্ছি। তাহলে আমরা কি করব বলতো, এই যে অংশটা আছে tan x, একে আমরা কি করব বলতো, z ধরবো। let tan x equal to z, ওই পক্ষে ডিফারেন্সিয়েশন করো, tan x এর ডিফারেন্সিয়েশন কি হয় বলতো, sec স্কয়ার x equal to, তাহলে dz বাই dx হতো, এই পাশে dx লিখলাম, এখানে dz। বুঝতে পারছো? তারপরে তাহলে কি হচ্ছে দেখো তো, এখন আমরা তাহলে কি করতে পারি, এই যে sec স্কয়ার x dx এর জায়গাতে আমরা কি লিখতে পারি বলতো, dz লিখতে পারি না এখানে? অবশ্যই লিখতে পারো। তাহলে দেখো তো, তাহলে আমরা কি লিখবো এখন, এখানে আমরা লিখবো ইন্টিগ্রেশন, তাহলে e to the power কি হবে বলতো, z না, tan x এর জায়গাতে z লিখবো, আর sec স্কয়ার x dx এর জায়গাতে আমরা কি লিখবো বলতো, dz লিখবো। দেখো তো, এটা কিসের ফরম্যাটে আছে, ইন্টিগ্রেশন e to the power x dx এর ফরম্যাটে চলে আসছে না? তাহলে সূত্র অ্যাপ্লাই করলে কি হবে, ইন্টিগ্রেশন e to the power x এর ইন্টিগ্রেশন কি হবে বলতো, e to the power x হয়, তাহলে e to the power z plus c। তাহলে আমরা z সমান কি ধরছিলাম বলতো, tan x না, তাহলে e to the power tan x
প্লাস সি। এটা হলো আমার কি বলতো অ্যান্সার। তাহলে বুঝতে পারছো? তাহলে আমরা খুব সহজেই তাহলে কি করতেছি বলতো, আইটেমটা ফলো করে আমরা কি করতে পারবো তো এই অনেকগুলো ম্যাথ আমরা সলভ করতে পারবো। আমি তোমাদের বোর্ডে কিছু ম্যাথ দিব, এই ম্যাথগুলো তোমরা বাসায় ট্রাই করে দেখবা এই আইটেম অনুসারে সলভ হয় কিনা, ঠিক আছে? তাহলে দেখো এখানে আমরা বেশ কিছু এক্সাম্পল দিয়েছি, এক্সাম্পল গুলো তোমরা বাসায় ট্রাই করবা, আগে দুইটা মেথড ফলো করে করবা, তাহলে তোমরা সলভ করতে পারবে। তবুও আমি তোমাদের একটু হেল্প করি। দেখো এখানে কোনটাকে তোমরা জেড ধরবা, এটা যদি তোমাদের বলে দিই তাহলে তোমরা সহজেই করতে পারবা। দেখো এখানে এক্স স্কয়ার কে জেড ধরবা, তাহলে কিন্তু তোমরা ইজিলি করতে পারবা। এখানে করবা এই যে রুটের ভিতরে যেটা আছে এক্স স্কয়ার প্লাস 3x, এটাকে তোমরা জেড ধরবা, তাহলে তোমরা 2x প্লাস 3 ইনটু dx টা পেয়ে যাবা, ঠিক আছে? তারপর তোমরা dz কে সলভ করতে পারবা। সেম ভাবে দেখো এরকম টাইপের একটা করাইছি আমি তোমাদের, এটা তোমরা sin x কে কি করবে বলো তো জেড ধরবা। তারপর এখান থেকে কি করবে বলো তো e টু দি পাওয়ার রুট x আছে না, এখান থেকে শুধু রুট x কে জেড ধরবা, তাহলে তোমরা কি করবে জেড কে যদি উপরে ডিফারেন্সিয়েশন করো তাহলে 1/2 রুট x dx পাবা, তারপর তোমরা এখান থেকে সলভ করতে পারবে, ঠিক আছে? এখান থেকে তোমরা কি করবে বলো তো 1 প্লাস ln x কে যদি তোমরা জেড ধরো, পরে সেটাকে ডিফারেন্সিয়েশন করলে 1/x dx পাবা সহজেই। এটা তোমরা এখান থেকে এটাকে জেড ধরবা। আর 8 নাম্বার মেথড 1 প্লাস ln x কে শুধু জেড ধরবা, তাহলে তোমরা ইজিলি এটা করতে পারবে, ঠিক আছে? তারপরে 9 নাম্বার ম্যাথটাকে 3 প্লাস 4 cos x কে তোমরা কি করবে বলো তো জেড ধরবা, তাহলে তোমরা কি পাবা বলো তো sin x টা ইজিলি পেয়ে যাবে, ঠিক আছে? এখন দেখো এখানে একটা 10 নাম্বার ম্যাথটায় দেখো এখানে কি আছে দেখো তো, এটা আমি তোমাদের একটু হেল্প করি তাহলে সোজা হবে। ইন্টিগ্রেশন tan x ডিভাইডেড বাই ln cos x dx, তাই না? এটাকে তোমরা কি করবে বলো তো, এই যে ln cos x আছে না, এই পুরাটাকে তোমরা কি করবে বলো তো জেড ধরবা, ঠিক আছে? দেখো তাহলে ইন্টিগ্রেশন tan x ln cos x, ঠিক আছে, dx। এটা কি তাহলে কি বললাম বলো তো ln cos x কে তুমি কি করলা বলো তো জেড ধরো। এটাকে এখন তাহলে ওই পাশে ডিফারেন্সিয়েশন করতে হবে, ডিফারেন্সিয়েশন করলে কি হবে বলো তো ln x, তাহলে কি বলো তো এটা ln x আকৃতির না, তাহলে cos x কে তাহলে কি বলো এটাকে x ধরে নাও, তাহলে ln x হলে কি হলো বলো তো 1/x হয় না, তাহলে cos x নিচে চলে আসবে 1। আর cos x কে এখন যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে বলো তো মাইনাস sin x হবে, তাহলে সামনে একটা মাইনাস হবে, তাহলে কি হবে বলো তো sin x ইকুয়াল টু dz বাই x dx। তাহলে এটা কি হবে বলো তো মাইনাস tan x dx ইকুয়াল টু dz। এখন দেখো তো তোমরা এই যে tan dx এর জায়গাতে কি লিখতে পারবো, দেখো তো tan dx এর জায়গাতে তোমরা কি করতে পারবো তো মাইনাস dz লিখতে পারবো। তাহলে লিখো মাইনাস dz, দেখো মাইনাস লিখো dz, মাইনাসটা আমি সামনে লিখলাম, এটা কি হলো বলো তো z। তাহলে এটা কি বলো, এটার ইন্টিগ্রেশন কি হবে বলো তো ln z না, ln z প্লাস c। এখন দেখো তো আমরা z ধরছিলাম কাকে ln cos x কে, তাহলে দেখো ln থার্ড ব্র্যাকেট দিবা cos x প্লাস c, এটা হলো আমার অ্যানসার, ঠিক আছে? সেম ভাবে তাহলে তোমরা এই एग्जांपल গুলো কি করবে বলো তো নিজেরাই করে নিবা, ঠিক আছে? আমরা এখন দেখবো আইটেম 5। তাহলে দেখো আইটেম 5, আইটেম 5টা কি দেখো তো, আইটেম 5টা হচ্ছে কোন জোড় রাশিতে যদি কি করে বলতো বিপরীত বৃত্তীয় ফাংশন থাকে এবং উহার অন্তরীকরণ ফল বিদ্যমান থাকে, তাহলে তাকে কি করতে হবে বলতো বিপরীত বৃত্তীয় ফাংশনকে জেড ধরে আমার কি করতে হবে সমাকলন করতে হবে। এখানে দেখো এখানে একটা কথা লিখছি, সেটা কি বলতো বিপরীত বৃত্তীয় ফাংশন থাকে এবং উহার অন্তরীকরণ ফল যদি বিদ্যমান থাকে, সেক্ষেত্রে বিপরীত বৃত্তীয় ফাংশনকে আমার কি করতে হবে বলতো জেড ধরে অন্তরীকরণ করে সমাকলন নির্ণয় করতে হবে। এখন কথা হচ্ছে বিপরীত বৃত্তীয় ফাংশন কোনগুলো, তাই না? আসলে বিপরীত বৃত্তীয় ফাংশনটা হচ্ছে এই যে sin ইনভার্স x, cos ইনভার্স x, tan ইনভার্স x, এই যে ইনভার্স জাতীয় যে ত্রিকোণমিতিক ফাংশনগুলো রয়েছে সেগুলোকে বলা হয় থেকে বিপরীত বৃত্তীয় ফাংশন। আর বৃত্তীয় ফাংশনটা হচ্ছে শুধু বৃত্তীয় ফাংশনটা হচ্ছে দেখবা sin x, cos x, tan x, এই আকৃতির যেগুলো কি আছে বলতো ত্রিকোণমিতিক ফাংশন আছে সেগুলোকে আমার কি বলা হয় বলতো বৃত্তীয় ফাংশন বলা হয় থেকে। তাহলে বুঝতে পারছো বিপরীত বৃত্তীয় কাকে বলা হয় থেকে, কোন ফাংশনগুলোকে বিপরীত বৃত্তীয় ফাংশন বলা হয় থেকে। এই যে বলতো sin ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন যেগুলো রয়েছে যেমন sin ইনভার্স, cos ইনভার্স, tan ইনভার্স, এগুলোকে বলা হয় বলতো বিপরীত বৃত্তীয় ফাংশন থাকে। আমার যদি যোগজীকরণের রাশিতে যদি কি করে বলতো বিপরীত বৃত্তীয় ফাংশন থাকে, তাহলে সেটাকে আমার জেড ধরে অন্তরীকরণ করে আমাকে কি করতে হবে বলতো যোগজীকরণটা নির্ণয় করতে হবে। আমরা এখন একটা एग्जांपल নেই, তাহলে তোমরা সহজেই বুঝতে পারবে। দেখো एग्जांपल 1, एग्जांपलটা হচ্ছে ইন্টিগ্রেশন 2x tan ইনভার্স x স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস x টু দি পাওয়ার 4 dx। এখানে দেখো
এখানে কিন্তু আমাদের এই অঙ্কটাতে কি করেছে দেখো তো, এই যে tan ইনভার্স x স্কয়ার আছে না, এটা কিন্তু একটা বিপরীত বৃত্তীয় ফাংশন, দেখো ইনভার্স, ঠিক আছে। তাহলে আমরা এই আইটেম 5 অনুসারে কি করতে পারি বলতো, বিপরীত বৃত্তীয় ফাংশনকে আমার কি করতে হবে বলতো, z ধরতে হবে। তাহলে তোমরা এই সাইডে লিখো লেট tan ইনভার্স x স্কয়ার ইজ ইকুয়াল টু z। উভয় পাশে এখন ডিফারেন্সিয়েশন করলে কি হবে বলতো, tan ইনভার্স x স্কয়ার আছে না, তাহলে কি বলতো আমার tan ইনভার্স x এর যে সূত্র আছে না, x স্কয়ারকে x বিবেচনা করো, tan ইনভার্স x এর যে সূত্রটা আছে সেটা আমাকে লিখতে হবে। সূত্রটা কি বলতো 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। যেহেতু x এর জায়গাতে x স্কয়ার আছে এখানে, তাহলে আমার কি হবে বলতো x টু দি পাওয়ার 4 হবে, ইকুয়াল টু কি হবে বলতো dz বাই dx হতো। এই dx টা আমরা কি করব বলতো এখানে লিখবো, এটা এখানে মিশাই দিলাম, ঠিক আছে। এখন তোমরা এখানে দেখো, লক্ষ্য করো তো, এখানে লক্ষ্য করলে দেখতে পাবা এই যে দেখো 2x divided by 1 plus x to the power 4 dx equal to আমরা কি লিখতে পারি বলতো, dz লিখতে পারি এখানে। তাহলে আরেকটা জিনিস এখানে আমার মিস্টেক হয়েছে, দেখো তো এই যে যেটাকে আবার x ধরলাম এটাকে আমার কি করতে হবে বলতো, আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে x স্কয়ার x ধরছিলাম কাকে বলতো, x স্কয়ার কে x ধরছিলাম না, একে ডিফারেন্সিয়েশন করলে কি হবে বলতো 2x হবে। তাহলে আমরা কি লিখতে পারি বলতো 2x divided by 1 plus x to the power 4 dx কে আমরা তাহলে কি লিখতে পারবো বলতো, এখানে dz লিখতে পারবো। তাহলে লিখি, তাহলে এখানে দেখো, তাহলে কি হবে বলতো, এটা দরকার নেই, tan ইনভার্স x স্কয়ার কে আমরা কি ধরছিলাম z, এটা লিখো। আর এতটুকু অংশকে আমরা কি লিখতে পারি বলতো, dz লিখতে পারি। তাহলে এখন দেখো এটা ইন্টিগ্রেশন করলে কি হবে বলতো, z স্কয়ার ডিভাইডেড বাই 2 না প্লাস c। এখন দেখো যেটাকে আমরা z ধরছিলাম সেখানে এটা বসে দিই, tan ইনভার্স x স্কয়ার কে আমরা z ধরছিলাম, তাহলে z এর মান বসিয়ে দিলে স্কয়ার ডিভাইডেড বাই 2 প্লাস c, এটা আমার কি বলতো অ্যানসার। তাহলে বুঝতে পারছো, আমরা খুব সহজেই কিন্তু এই আইটেমটা ফলো করে, যে তোমাদের বইয়ে যেসব বিপরীত বৃত্তীয় ফাংশনের যেসব ম্যাথগুলো আছে এগুলো আমরা কিন্তু খুব সহজেই সলভ করতে পারি, ঠিক আছে। আমি তোমাদের কিছু অঙ্ক দিব যেগুলো তোমরা বাসায় করে সলভ করে দেখবা যে এই পদ্ধতিতে ফলো করে হয় কিনা, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমি 4টা তোমাদের ম্যাথ দিয়েছি, এই ম্যাথগুলো তোমরা বাসায় ট্রাই করবে আগের ম্যাথের মতো ফলো করে। এখানে দেখো 2 নাম্বার যে ম্যাথটা আমি দেখছি, এখানে তোমাদের একটু কোনটাকে জেড ধরবা সেটা একটু বলে দিয়ে সোজা হবে তোমাদের। দেখো এখানে প্রত্যেকটা ম্যাথেই কিন্তু বিপরীত বৃত্তীয় ফাংশন একটা করে আছে। এই যেমন এখানে কি e টু দি পাওয়ার sin ইনভার্স x আছে না, তাহলে তোমরা কি করবে বলতো sin ইনভার্স x কে জেড ধরবা, তাহলে তোমরা ইজি যেটা করতে পারবে আগের নিয়ম ফলো করে। তারপর এখানে তোমরা কি করবে বলতো tan ইনভার্স x কে জেড ধরবা, এখানে সেম ভাবে sec ইনভার্স x কে জেড ধরবা, তাহলেই তোমরা কি করতে পারবে বলতো এই ম্যাথগুলো সলভ করতে পারবে। এই যেমন এই ম্যাথটা আগের ম্যাথের মতো করে, শুধু এখানে কি বলতো sin ইনভার্স t লিখছি, t স্কয়ার আছে, ওখানে শুধু ছিল কি বলতো tan ইনভার্স x স্কয়ার ছিল, সেম এখানে sin ইনভার্স t স্কয়ারটাকে তুমি কি করবে বলতো জেড ধরবা। তাহলে কি করবে বলতো, এইভাবে তোমরা কি বলতো আগের ম্যাথ ফলো করে এই ম্যাথগুলো তোমরা কি করবে বলতো ইজিলি সলভ করতে পারবে, ঠিক আছে। তাহলে এই ম্যাথগুলো তোমরা বাসায় করে নিবে। এবার আমরা আলোচনা করব আইটেম 3 আইটেম 6 নিয়ে। দেখো আমরা আইটেম 6 নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে সমাকলনের ক্ষেত্রে লিনিয়ার ফাংশনকে আমাকে কি করতে হবে বলতো, অর্থাৎ লিনিয়ার ফাংশন অর্থাৎ x + b আকৃতির ফাংশনকে z বিবেচনা করতে হবে। আমাদের এখন এখানে একটা জিনিস জানার বিষয় হচ্ছে লিনিয়ার ফাংশনটা কি বলতো, কোন ধরনের ফাংশনটা লিনিয়ার ফাংশন হতে পারে। এখানে দেখো আমি বলছি লিনিয়ার ফাংশনটা হচ্ছে ax + b আকৃতি। তাহলে কি বলতো ax + b আকৃতির ফাংশনকে আমার কি বলা হবে বলতো, লিনিয়ার ফাংশন বলা হবে। এটা আমার কি বলতো লিনিয়ার ফাংশন, বাট এটা কিন্তু আমার লিনিয়ার ফাংশন না, ax² + b এটা কিন্তু আমার লিনিয়ার ফাংশন না। তাহলে কি করব বলতো, এই জাতীয় যে ম্যাথগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আমরা z বিবেচনা করব, কিন্তু ax² + b যদি থাকে বা ax³ + bx + c যদি থাকে, এই ধরনের ম্যাথ ক্ষেত্রে কিন্তু আমরা কি করতে পারবো না, z ধরতে পারবো না। যদি এইরকমও থাকে bx + c, তাহলে কি করতে পারবো না বলতো, আমরা সেটাকে লিনিয়ার ফাংশন বলতে পারবো না, কারণ এগুলো কি বলতো, এগুলো হলো আমার নন লিনিয়ার ফাংশন, ঠিক আছে। এই ফাংশনগুলোকে আমার কি বলা হয় বলতো নন লিনিয়ার ফাংশন বলা হয় থাকে, আর এটাকে আমার কি বলতো লিনিয়ার ফাংশন বলা হয় থাকে। লিনিয়ার ফাংশনের ক্ষেত্রে আরেকটা জিনিস তোমরা বৈশিষ্ট্য জানতে পারো, সেটা লিনিয়ার ফাংশনের গ্রাফটা কি হয় বলতো স্ট্রেট গ্রাফ হয়ে থাকে, বুঝছো, স্ট্রেট গ্রাফ হয়ে থাকে। আর নন লিনিয়ারের ক্ষেত্রে এগুলো কি কার্ভ আকৃতির হয়ে থাকে। যদি তোমরা দেখো এই লিনিয়ার ফাংশন এটাকে যদি y ধরে নাও, y = ax + b, এটা যদি গ্রাফ তোমরা ড্র করো, এটা যদি আমার x অক্ষ হয়ে থাকে, এটা যদি আমার y অক্ষ হয়ে থাকে, তাহলে দেখো তো y = ax + b আছে না, তাহলে কি বলতো ধরে নিলাম এতটুকু আমার b, ঠিক আছে। আর এটা কি বলতো আমার x, তাহলে যেহেতু ax + b আছে, এখন দেখো যদি x এর মান যদি বাড়তে থাকে তাহলে কি করবে বলতো সাথে সাথে y এর মানও বাড়বে। তাহলে তোমার এই গ্রাফটা ড্র করলে গ্রাফটা হবে এই রকমের হবে। এটা আমার কিসের গ্রাফ বলতো, এটা আমার কি বলতো y = ax + b এর গ্রাফ। এই গ্রাফটা কি বলতো স্ট্রেট লাইন হইছে, ঠিক আছে। তোমরা অবশ্যই খেয়াল রাখবা লিনিয়ার এর ক্ষেত্রে কার্ভগুলো কি হয় বলতো
স্ট্রেট লাইন হয়, এই আকৃতির কার্ভ। ঠিক আছে, এগুলো তোমরা আগে থেকেই জানো, তোমাদের একটু জানার ক্ষেত্রে একটু বললাম। তাহলে ঠিক আছে, তাহলে আমরা কি করবো দেখো তো, সমাকলনের ক্ষেত্রে লিনিয়ার ফাংশনকে আমরা কি করবো বলতো, জেড বিবেচনা করব। এখন দেখো, তা আমরা একটা এক্সাম্পল নেই, তাহলে তোমরা খুব সহজে বুঝতে পারবা। দেখো এক্সাম্পলটা হচ্ছে ইন্টিগ্রেশন 5 - 3x টু দি পাওয়ার 3/2 dx। দেখো এই যে ফাংশনটা লিখছি 5 - 3x, এটা কিন্তু আমার লিনিয়ার ফাংশন। দেখো এটা আমার কিন্তু লিনিয়ার ফাংশন, কারণ এখানে x এর যেটা এই যে আমি যে ফাংশনটা লিখছি এটা কি বলতো x এর ফাংশন, তাই না? এটা কিন্তু দ্বিঘাত নাই ত্রিঘাত নাই, এটা কিন্তু একঘাত সমীকরণ। ঠিক আছে, তাহলে তোমরা কিন্তু আরেকটা জিনিস এখানে বলতে পারো, লিনিয়ার ফাংশন হতে হলে তুমি বলতে একঘাত সমীকরণ হতে হবে। দ্বিঘাত বা ত্রিঘাত যদি হয় তাহলে সেগুলো লিনিয়ার হবে না, সেগুলো কি বলতো নন লিনিয়ার হবে। ঠিক আছে, তাহলে দেখো এই লিনিয়ার ফাংশনকে যদি আমি কি করি বলতো, যোগজীকরণ করতে হলে তাহলে আমাকে কি করতে হবে, জেড ধরতে হবে না। তাহলে ধরে নাও লেট 5 - 3x, যেটা লিনিয়ার ফাংশন সেটাকে জেড ধরতে হবে, জেড ধরলাম। তাহলে জেড ধরে আমি কি করতে হবে বলতো, ডিফারেন্সিয়েশন করতে হবে। ডিফারেন্সিয়েশন করলে তাহলে কত হবে, 5 এর ডিফারেন্সিয়েশন করলে 0 হয়, -3x এর ডিফারেন্সিয়েশন করলে কত হবে বলতো 3, কারণ x এর ডিফারেন্সিয়েশন 1, dx/1, তাহলে ইকুয়াল টু কত হবে বলতো dz/dx হবে, বা 3 dx ইকুয়াল টু dz। তাহলে কি দেখতে পেলাম বলতো, আমরা এখান থেকে dx ইকুয়াল টু কি লিখতে পারবো, dx ইকুয়াল টু -dz/3 লিখতে পারবো। এখন দেখো এখানে তোমরা যদি লক্ষ্য করো, এটাকে আমরা কি করছিলাম বলতো, জেড ধরছিলাম না। তাহলে এটা আমরা কি করবো বলতো, এখানে জেড লিখলাম, জেড এর উপরে পাওয়ার কত বলতো 3/2। এখন দেখো তো, যেহেতু জেড এর ইন্টিগ্রেশন করতেছি, তাহলে আমাকে এখানে dz নিয়ে আসতে হবে। তাহলে dx ইকুয়াল টু আমরা এখান থেকে কি লিখতে পারি দেখো তো, -dz/3 না, তাহলে মাইনাসটা সামনে নিয়ে আসলাম, dz/3। এখন দেখো এখান থেকে আমরা যদি কি করি বলতো, যদি z টু দি পাওয়ার 3/2 আছে, এখানে কত বলতো -1/3 ইন্টিগ্রেশন, এটা যদি এখন আমরা ইন্টিগ্রেশন করি তাহলে x টু দি পাওয়ার 3/2 এই একটা দিন না, তাহলে কি করব বলতো, পাওয়ার একটা বাড়বে, তাই না? 3/2 প্লাস 1, টোটাল পাওয়ার দ্বারা আমার কি হবে বলতো ভাগ হবে। তাহলে কত হবে টোটাল পাওয়ার দেখো তো, আমার এটা হচ্ছে তোমার 3/2 প্লাস 1, তাহলে আমার কত হচ্ছে এখানে 5, তাই না? তাহলে আমার হবে এখানে দেখো -1/3 ইনটু, তাহলে কত হবে বলতো, উপরে 2 যাবে, নিচে কত আসবে বলতো, আমার 5 হবে। ঠিক আছে, ইনটু z টু দি পাওয়ার 5/2 প্লাস c, তাহলে কত হচ্ছে -2/15। এখন দেখো z এর মানটা এখানে আমরা বসে দাও, যেটা কি দিতে 5 - 3x z ধরছিলাম না, তাহলে এখানে তোমরা বসে নাও 5 - 3x টু দি পাওয়ার 5/2 প্লাস c। এটা হলো আমার কি বলতো आंसर। তাহলে বুঝতে পারলা, তাহলে এইরকম যেগুলো লিনিয়ার ফাংশন পাবা, মানে x এর একঘাত বিশিষ্ট যে সব সমীকরণ পাবা, সেগুলোকে তুমি কি করবা বলতো, জেড ধরবা। ঠিক আছে, জেড ধরে এইভাবে কি করবা বলতো, প্রবলেমগুলো সলভ করবা। ঠিক আছে, আজকের টিউটোরিয়ালটা এখানেই শেষ। তোমরা যদি কোনো কিছু বুঝতে না পারো, যদি তোমাদের কোনো ম্যাথ সলভ করতে, আজকের আইটেমের ম্যাথগুলো সলভ করতে যদি কোনো সমস্যা হয়ে থাকে, প্রবলেম হয়, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিবা। আর হ্যাঁ, তুমি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করবা। আর আমার নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চাইলে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবা। ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাআল্লাহ আগামী টিউটোরিয়ালে আবার দেখা হবে নতুন কোনো টপিকস নিয়ে।